সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আর কয়েকদিনের মধ্যে হুমায়ুন কবির গ্রেপ্তার হচ্ছেন। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি। এখানে আইনের শাসন আছে, শাসকের আইন নয়। শুভেন্দু অধিকারীর এই ভয়াবহ বক্তব্য যখন হাউসের ভেতরে চলছেন তখন ল্যাজ গুটিয়ে হুমায়ুন কবির বাইরে পালিয়ে এসছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। রেজিনগরে আবার নির্বাচন রয়েছে, সেখানে আপনার ছেলেকে জেতাতে হবে, তাই সংখ্যালঘু ভাই বোনেদের উস্কিয়ে ফুসলিয়ে এই ধরনের মন্তব্য আপনি করছেন। হুমায়ুন কবিরের সেঁটা ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শব্দটা ব্যবহার করছি কারণ হুমায়ুন কবিরের খুব শখ ছিল সেঁটা ভেঙে দেওয়ার। তিনি মুখ্যমন্ত্রীর নাম করে যে সমস্ত কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে নাকি সাবধান করেছেন একটা কমিউনিটি নেমে যাবে, রেজিনগরে মন্তব্য পেশ করেছিলেন হুমায়ুন কবির সভা মঞ্চ থেকে। এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপাতত দুটি পৃথক কেসে এফআইআর হয়েছে এবং যেটা জানতে পারছি সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আর কয়েকদিনের মধ্যে হুমায়ুন কবির অ্যারেস্ট হতে পারেন। তবে যারা হুমায়ুন কবিরকে ডেকেছিলেন, যারা উদ্যোক্তারা, তাদেরকে আপাতত তুলে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং বিধানসভার অভ্যন্তরে এই মন্তব্য রেকর্ড হয়ে যাওয়ার পরই কিছুটা চাপ খেলেন হুমায়ুন কবির। চেষ্টা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন না দেখা করার কোনো আর সুযোগ নেই, কোনো চান্স নেই। আর মুখ্যমন্ত্রী সাবধান করে দিলেন হুমায়ুন কবিরকে এবং সবাইকে আশ্বস্ত করলেন হুমায়ুন কবিরের এই ধরনের বেফাস মন্তব্য এটাই লাস্টবারের জন্য, এরপরে আর হবে না। হুমায়ুন কবির গ্রেপ্তার হতে পারেন আর কয়েকদিনের মধ্যে। তার এই মন্তব্যের জেরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি হাউসের অভ্যন্তরে হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি তার যে বক্তব্য সেটা তিনি রেখেছেন, পাল্টা বক্তব্য। এবং যখন সেটা রাখছিলেন সেই সময় হুমায়ুন কবির ভয় চোটে হাউসের ভেতরে পর্যন্ত ছিলেন না, তিনি বাইরে ঘোরাঘুরি করছিলেন। প্রথমত শুভেন্দু অধিকারী, আমি ছোট করে শোনাবো, অনেকক্ষণের বক্তব্য তিনি রেখেছেন। যে বিষয়গুলো তিনি বলেছেন একবার জাস্ট আপনাদের শুনিয়ে রাখি, তাতে করে আপনাদের বাইকটা শুনলে অনেকটা সুবিধা হবে। আমি একবার যা শোনাবো শুভেন্দু অধিকারী হাউসের অভ্যন্তরে কি বলেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী প্রথমে হাউসে উঠলেন এবং বেশ কয়েকজন বিধায়ক হাউসের অভ্যন্তরে হুমায়ুন কবিরের প্রসঙ্গটা নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে শুরু করলেন। বক্তব্য শুরু হচ্ছে, শুভেন্দু অধিকারী বললেন যে কথাটা, সেটা প্রথমত হচ্ছে এনাফ ইজ এনাফ। যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। শুভেন্দু অধিকারী বললেন এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখাবো। তারপর বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমি আপনাকে বলে গেলাম দুটো এফআইআর করেছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, আমি বলে গেলাম। আপনি কেন করেছেন, কোন রাজনৈতিক কারণে সেটা জানি। প্রথমত আপনার এজেন্ডা ছিল বহরমপুর পঞ্চায়েত ভেঙে আপনার পার্টিতে পুরো পঞ্চায়েতটা নিয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে রেজিনগরে আবার নির্বাচন রয়েছে, সেখানে আপনার ছেলেকে জেতাতে হবে, তাই সংখ্যালঘু ভাই বোনেদের উস্কিয়ে ফুসলিয়ে এই ধরনের মন্তব্য আপনি করছেন। আপনাকে এভাবে লাগাম ছাড়া মন্তব্য করতে দেব না। সন্দেশখালীতে শাহজাহান ছিল, বুঝিয়ে দিয়েছি। জীবনতলার গুন্ডা ক্যানিংয়ের শওকত, তাকেও বুঝিয়ে দিয়েছি। পুষ্পাকেও দেখেছেন তার কি অবস্থা। আপনাকে বলে গেলাম পুলিশ ব্যবস্থা নেবে। আমি 1 সপ্তাহ পর মুর্শিদাবাদ যাচ্ছি। আইন শেষ কথা বলে, কোনো বাতেলাবাজের কথায় আইন চলে না। এখানে আইনের শাসন আছে, শাসকের আইন নয়। আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, যারা সভা করেছিল তাদের আগে তুলবো, তারপর আপনার কাছে যাব। এটা ওর শেষ বক্তব্য। শুভেন্দু অধিকারীর এই ভয়াবহ বক্তব্য যখন হাউসের ভেতরে চলছেন তখন ল্যাজ গুটিয়ে হুমায়ুন কবির বাইরে পালিয়ে এসছেন। একবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো, তারপর হুমায়ুন কবির ভয় পেয়ে তিনি কি মন্তব্য করছেন একবার শোনাবো। যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম
আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। এবার হুমায়ুন কবির কি বললেন? তিনি বলছেন ভয় পেয়ে যে আমি তো মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বলিনি। হ্যাঁ, হুমায়ুন কবির নাকি বীর পালোয়ান, তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন উদ্দেশ্য করে যে আপনি এটা দেখুন, আমাদের একটা কমিউনিটি এক হয়ে যাবে। তিনি তার বক্তব্যে রাখছেন রেজিনগরে। সেদিনকার যে বক্তব্যটা রেখেছিলেন, একবার ছোট করে ওই পাঠটা শুনুন, তারপরে এর সঙ্গে হুমায়ুন কবির আজকে যে বক্তব্য লেজ গুটিয়ে গিয়েছে সেটা একবার শোনাবো। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। কার কাছে প্রত্যাহার করতে বলেছি? আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন। নিশ্চয়ই যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী আমার পার্টির মিটিং করতে পারবো না আমি? উনি যদি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মানুষকে সুশাসন দেওয়া বাদ দিয়ে তিনি যদি আবার ক্ষমতার অপব্যবহার করেন, করবেন। আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের কাছে বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। আপনারা দুটো বক্তব্যই শুনলেন এবং বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্যটা। হুমায়ুন কবির বুঝে গিয়েছেন যে এইবার তার কপালে দুঃখ রয়েছে। 2টি এফআইআর হয়েছে, যেটা গতকালও খবর করেছি। সে 2টি এফআইআর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিটিং করেছেন, যেটা জানা যাচ্ছে ডিজিপি তিনি এসেছিলেন, তার সঙ্গে হুমায়ুন কবিরের ইস্যুতে একাধিক কথা হয়েছে এবং হুমায়ুন কবির তিনি সিএম এর সঙ্গে দেখা করতে চাইলেও সিএম সরাসরি জানিয়ে দেন যে ওর সাথে দেখা করার কোনো রকম কোনো সুযোগ বা কোনো চান্স নেই। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এবার শ্যাঁটা গরম হয়ে গেল। এবার বলছিলেন না যে শ্যাঁটা গরম করে দেবেন মুখ্যমন্ত্রী, এই শব্দগুলো তিনি বন্ধ করে ব্যবহার করেছেন হাউসের অভ্যন্তরে। এবং হুমায়ুন কবির আরেকটি খারাপ শব্দ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই ধরনের শব্দগুলো প্রয়োগ করেছিলেন, সেইগুলো তিনি অমিট করে গিয়েছেন হাউসে। তবে এই শ্যাঁটা ভেঙে দেওয়া এই শব্দটা হাউসের অভ্যন্তরে স্বয়ং সিএম তিনি পর্যন্ত এই শব্দটা উল্লেখ করেছেন এবং সেটা রেকর্ডে গেল। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। সবচেয়ে বড় কথা হলো রেকর্ডে গেল। ফলে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ এবার অন্ধকার। আর কয়েকদিনের মধ্যে হুমায়ুন কবির গ্রেপ্তার হচ্ছেন। মুখ্যমন্ত্রীর ডিরেক্ট বক্তব্য হুমায়ুন কবিরকে সাবধান করা এবং এই শব্দটা ব্যবহার করা, এনাফ ইজ এনাফ,
ফলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে। ফলে হুমায়ুন কবির এবার বুঝে উঠতে পারছেন না তিনি রেজিনগরে কি করে লড়বেন। যদি তার আগে বাই চান্স হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে যান তাহলে রেজিনগরে তার জেতার চান্স অনেকটাই কমে গেল, অর্থাৎ তার ছেলের জেতার চান্স। আর এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকী রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। আজকে হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি প্রেস বাইটে দুটি কথা বলেছেন, একবার একটু শুনে নিন। সে মমতা ব্যানার্জির দলে তো মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে, সে কোনো না কোনো একটা যেমন টান হচ্ছে, এটা আমি পক্ষ নিতে পারছি না, এর বিরুদ্ধে আমি। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্ম বর্ণ জাতের জন্য, ধর্মের জন্য তৈরি হয়। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। ফলে এবার কোথাও গিয়ে মনে হচ্ছে মুর্শিদাবাদে যেটা হুমায়ুন কবিরের গড়, সেইখানে এবার দাঁত ফোটাতে চলেছে আইএসএফ। কারণ হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে গেলে সেখানে তার যে পার্টি রয়েছে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টি মাথা তুলে দাঁড়াতে আর পারবে না। হুমায়ুন কবিরের পুত্র সন্তান দাঁড়ালেও সেটা চান্স অনেক কম। এই অবস্থায় যদি আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আইএসএফের যে পাল্লা, সেই পাল্লা অনেকটাই ভারী হয়ে যাবে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।